আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও ৮৮ মৃত্যু, শনাক্তের হার কমতির দিকে। রাশিয়ার পর চীনের টিকার অনুমোদন। গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ সেবা চালু, স্বাস্থ্য খাতের পারফরম্যান্স সবচেয়ে খারাপ বলছে সিপিডি। কেনাকাটায় দুর্নীতির অভিযোগ। বিশ্বে মহামারী রুখতে জাতিসংঘের প্রধানমন্ত্রীর ৫ দফা, বাংলাদেশের প্রস্তাবে ব্যতিক্রমী রেজুলেশন। নামে মাত্র লকডাউন, বাস চালুর দাবিতে বিক্ষোভ। স্থলবন্দরগুলোতে অসতর্কতায় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা। আগাম জামিন হল না বসুন্ধরার এমডি আনভীরের, মামলা তুলে নেয়ার চাপ। গ্রেফতারের জন্য কয়েকটি প্রমাণের অপেক্ষায় পুলিশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনা মহামারীতে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি আগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও কমেছে শনাক্তের হার। প্রায় ১.৫ মাস পর শনাক্তের হার নামল ১০-এর নিচে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ৮৮ জন সহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১,৩৯৩ জনে। ২৪,৯২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২,৩৪১ জন, যা ৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এই নিয়ে দেশে মোট শনাক্ত দাঁড়ালো ৭,৫৬,৯৫৫ জনে। এর মধ্যে একদিনে সেরে উঠেছেন আরও ৪,৭৮২ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬,৭৭,১০১ জন। এই দিন মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৪৮ জনই ঢাকা বিভাগের। ২৪ ঘন্টায় মৃত্যুর হার ১.৫১%, শনাক্তের হার ৯.৩৯% আর সুস্থতার হার ৮৯.৪৫%। রাশিয়ার পর এবার চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ২ সপ্তাহের মধ্যে ৫ লাখ টিকা দেশে এসে পৌঁছবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শুধু লকডাউন করোনার সমস্যার সমাধান নয়, এটি মানুষকে আরও দরিদ্র করেছে। ভারত থেকে আপাতত টিকা পাওয়া যাচ্ছে না জানার পর থেকেই বিকল্প সব ধরনের চেষ্টা করছে সরকার। তার মধ্যে মঙ্গলবার রাশিয়ার স্পুতনিক ভি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। দুদিনের ব্যবধানে এবার দেওয়া হলো চীনের সিনোফার্মের টিকার অনুমোদন। ঔষধ প্রশাসনের অধিদপ্তরের মহাপরিচালক জানান, অনুদান হিসেবে প্রথমে আসবে ৫ লাখ টিকা। সব ঠিক থাকলে পরে দুদেশের সরকার আলোচনায় বসবে কোন প্রক্রিয়ায় টিকা আনা যায়। সিনোফার্মের যে ভ্যাকসিনটি চায়না ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স ওনারা এটা ডেভেলপ করেছেন, তাদের ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। আমাদের অলরেডি ৫ লক্ষ ভাইল, ৫ লক্ষ ডোজ ওনারা আমাদের অনুদান হিসেবে দিয়েছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই, হয়তো ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে আমরা এই ভ্যাকসিনটা পেয়ে যাব ৫ লক্ষ। প্রথম ১,০০০ মানুষের উপরে আমরা ৭ দিন করে এটা ভ্যাকসিনটি প্রয়োগ করে ৭ দিন আমরা অবজার্ভ করব, তারপরে আমরা দেখব, এরপরে মাস ভ্যাকসিনেশনে আমরা যাব। ঔষধ প্রশাসনের অধিদপ্তরের মহাপরিচালক জানান, বাংলাদেশের ৩টি প্রতিষ্ঠানের সক্ষমতা আছে দ্রুত সময়ের মধ্যে টিকা উৎপাদনের। তাই দেশে একই সঙ্গে চীন ও রাশিয়ার টিকা যাতে উৎপাদন করা যায়, সরকার সেই বিষয়েও চিন্তা করছে। বাংলাদেশ উৎপাদনের সুযোগ থাকবে অবশ্যই, এটি সরকারের পর্যায়ে কথাবার্তা হচ্ছে। বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের 3টি প্রতিষ্ঠান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, পপুলার এবং হেলথ কেয়ার, তারা আসলে ভ্যাকসিন উৎপাদনের ক্ষমতা রাখে। ইনসেপ্টার ধরেন, ওনারা হচ্ছে 8 মিলিয়ন পার মান্থ উৎপাদন করতে পারে, এবং সেটা যদি সিঙ্গেল ডোজ হয়। এদিকে এক ভার্চুয়াল আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা টিকা সংগ্রহে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। দেশের কেউ টিকা তৈরি করতে চাইলে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে। আমরা তাড়াতাড়ি করে আমরা সেই চায়নার ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি, এবং কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন, সেই সুযোগও আমরা দিচ্ছি, এবং ভ্যাকসিন তৈরি করে আমাদের দেশে দিতে পারে এবং বিদেশেও দিতে পারে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয় না, নইলে জিডিপির মাত্র 0.9% স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হতো না। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এবারে ভ্রাম্যমাণ করোনার চিকিৎসা সেবা চালু করল গণস্বাস্থ্য নগর হাসপাতাল।
প্রাথমিক অবস্থায় ঢাকায় নিজ বাড়িতে থেকে চিকিৎসা সুবিধা নিতে পারবেন রোগীরা। এই কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, অনেকেই আতঙ্কিত হয়ে হাসপাতালে ছোটাছুটি করেন, এরই মধ্যে অনেকে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে স্বাধীনতা যুদ্ধের সময়ের মতো এবারও মাঠ পর্যায়ে ঘরে ঘরে সেবা দিতে প্রস্তুত গণস্বাস্থ্য কেন্দ্র। করোনার পরীক্ষা, পরামর্শ, অক্সিজেন, ওষুধ ও ফিজিওথেরাপির ব্যবস্থা থাকবে ভ্রাম্যমাণ এই সেবায়। পাশাপাশি করোনা আক্রান্ত রোগীর সেবার জন্য পরিবারের একজনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার কথা জানান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। অনেক কম খরচে আমরা প্রত্যেকের বাড়িতে চিকিৎসা দিতে পারি। এটা সম্মিলিত ছাড়া এক গণস্বাস্থ্য 1 লাখ করে আমাদেরটা হলো এক্সপেরিমেন্টাল। আপনাদেরকে দেখাতে পারি কত সহজে করা যায়। এই যে যত ওষুধ, এতটুকু ওষুধই লাগবে, এটা কি এমন আমলি আছে, ইঞ্জেকশন লাগবে কয়েকটা, একটা ইঞ্জেকশনের দাম হলো 1300 টাকা। আমি এটা তো কোনো কারণ নেই, এটা আমরা তৈরি করছি হলো 400 টাকায়। সরকারের যদি আমাদের 82 সনের নীতিমালাটা যদি প্রয়োগ করে ওটার দাম হয়ে যাবে 250 টাকা। আমাদের আরেকটা পদ্ধতি আছে যাতে অক্সিজেন কম লাগে, সেটা হলো ফিজিওথেরাপি। এদিকে করোনাকালে সবচেয়ে খারাপ পারফরমেন্স দিয়েছে স্বাস্থ্য খাত। তহবিল ব্যবহারে দুর্নীতি ও কেনাকাটায় অনিয়ম এবং কম বরাদ্দ এর জন্য দায়ী মন্তব্য সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো এবং করোনা মোকাবেলায় অবদান রাখা ডাক্তার নার্সদের প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। এছাড়া ধনী লোকের ওপর ট্যাক্স বাড়িয়ে গরিব মানুষকে সরাসরি নগদ সহায়তা দিলে অর্থনৈতিক প্রবাহ ঠিক থাকবে বলে মত প্রকাশ সিপিডির। আসছে অর্থবছরের বাজেট এবং সার্বিক উন্নয়ন নিয়ে ভার্চুয়াল আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আলোচনার মূলে ছিল করোনা। আলোচকরা বলেন, করোনার প্রথম ধাক্কার প্রভাব এখনও কাটেনি। ব্যক্তি খাতের বিনিয়োগ বন্ধ রয়েছে, বেকারত্ব বেড়েছে, মানুষ গরিব হয়েছে। করোনা চিকিৎসায় ডাক্তার নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তাদেরকে প্রণোদনা দেওয়ার কথা থাকলেও 90% ডাক্তার নার্স প্রণোদনা পাননি। এই সময়ের ভেতরে সবচাইতে খারাপ পারফর্ম করা একটা ডিভিশন হলো স্বাস্থ্য ডিভিশন। এইটা খুবই দুঃখজনক, কারণ এই সময়ে তাদের সবচাইতে বেশি কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল অর্থনৈতিক যে আমরা যে বাজেটের বরাদ্দ দিচ্ছি সেটা ব্যবহারের ক্ষেত্রে। দ্বিতীয় যেটা একটা চিন্তার কারণ হয়েছে সেটা হলো যে আমরা যে ধরনের ফান্ড বরাদ্দ দিয়েছি সেটা ব্যবহারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, বেশি দামে পণ্য কেনার, এটা আমাদের খুবই দুঃখজনক মনে হয়েছে। করোনার প্রথম ধাক্কায় 35% দারিদ্র্য বেড়েছে জানিয়ে সংস্থাটি সুপারিশ করেছে সামাজিক নিরাপত্তা খাতের আওতা বাড়ানোর। কর কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছে সিপিডি। 35% মতো মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে এসেছেন, যেটা 20% ছিল কোভিডের আগে। সুতরাং সেখানে কিন্তু আমরা একটা হিসাব করে তখন আমরা বলেছিলাম যে 2 কোটি মানুষকে যদি আমরা 8,000 টাকা করে 2 মাস 16,000 টাকা দেই, তাহলে আমাদের 30,000 কোটি টাকার মতো লাগবে। বিভিন্ন রকমের কর্মসূচি এই মুহূর্তে কিন্তু সরকারের চালু রয়েছে, কিন্তু সমস্যাটি হলো যে এই সমস্ত কর্মসূচি দিয়ে সকলের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে কিনা, এবং আমরাও মনে করি যে সকলের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে না। খুবই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আছে, যেটা মূলত আমাদের একেবারে যারা গরিব মানুষ আছেন তাদের যে ব্যয় তার সিংহভাগে এইটার পিছনে খরচ করেন, সেই জায়গাটাতে আমরা যেখানে এখনো কর কমিয়ে আনার সুযোগ আছে সেটাকে কমিয়ে আনতে হবে। জিডিপি প্রবৃদ্ধির চেয়ে মানুষের জীবন জীবিকা নিশ্চিত করা এই সময়ে সবচেয়ে বেশি জরুরি বলে মনে করে সিপিডি। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। ভবিষ্যতে মহামারী রোধে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণু প্রতিরোধক নিয়ে বিশ্ব নেতাদের সম্মেলনে 5 দফা প্রস্তাবনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে মহামারী রোধে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের চ্যালেঞ্জ মোকাবেলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। প্রাণহানি এবং প্রাণ প্রকৃতির ক্ষতি ঠেকাতে দেন 5 দফা প্রস্তাবনা। জাতিসংঘে অনুষ্ঠিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সংক্রান্ত ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় এই আহ্বান জানান। এই বিষয়ে গবেষণায় পর্যাপ্ত তহবিলের ব্যবস্থা, মেধাস্বত্ব উন্মুক্ত রাখা, পারস্পরিক নিবিড় যোগাযোগ রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে বাংলাদেশের পঞ্চবার্ষিক জাতীয় কর্ম পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। Of COVID-19, however, antimicrobial
Antiviral resistance may cause even more lethal pandemics in future. Failure to tackle this hazard in time will result in huge loss of human lives, animals, and plants. Assalamu alaikum and good. পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ক ঐতিহাসিক এক রেজলিউশন সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। সেই অনুযায়ী 25 জুলাইকে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার প্রথমবারের মতো জাতিসংঘে গৃহীত এই রেজলিউশনটি উত্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। রেজলিউশনটিতে পানিতে ডুবে মৃত্যুকে একটি নীরব মহামারী হিসেবে উল্লেখ করা হয়। জাতিসংঘের 75 বছরের ইতিহাসে এই ধরনের রেজলিউশন এটাই প্রথম। নীরব এই বৈশ্বিক মহামারীকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়ে আসতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন 2018 সাল থেকে কাজ করছিল। বাংলাদেশের পাশাপাশি রেজলিউশনটিতে নেতৃত্ব দেয় আয়ারল্যান্ড। এছাড়া সহযোগী দেশ হিসেবে পাশে ছিল সদস্য 81টি দেশ। কেবল গণপরিবহন চলাচল বন্ধ। এছাড়া রাজধানীর চিত্র দেখে বোঝার কোনো উপায় নেই যে দেশে কঠোর লকডাউন চলছে। বৃহস্পতিবার ভোর থেকেই রাস্তায় দেখা যায় ব্যক্তিগত গাড়ির চাপ। এছাড়াও নির্বিঘ্নে চলছে সিএনজি চালিত অটোরিকশা, এমনকি মোটরসাইকেল রাইড শেয়ারিংও। গাবতলীর বাস টার্মিনালে গিয়ে দেখা যায় বাড়ি ফেরা মানুষের জটলা। কাগজে কলমে কঠোর লকডাউন বলা হলেও রাজধানীর সড়কের চিত্র দেখে একেবারেই বোঝার উপায় নেই দেশে লকডাউন চলছে। অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে শুধু পার্থক্য গণপরিবহনের চলাচল নেই। নগরীর চেকপোস্টগুলোতেও অনেকটা শিথিল অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। চলছে রাইড শেয়ারিং, ভাড়ায় চালিত মাইক্রো এবং অটোরিকশাও। লকডাউন সত্ত্বেও অনেক বেসরকারি অফিস খোলা থাকায় রিকশা যোগে সাধারণ মানুষের চলাচল আরও বেড়েছে। মানুষ আগের চেয়ে অনেক সচেতন এবং তারা মুভমেন্ট পাস এবং যাদের সরকার পাস দেওয়ার কথা তারাই বের হচ্ছে এবং চিকিৎসার জন্য বের হচ্ছে। লকডাউন তো হইতেছে না ঠিক মতো, ঘর থেকে বেরোতেই হইতেছে, কাজে যাইতেছে, রাস্তাঘাটে ভিড়। মাস্ক আছে পরি নাই, ভালো লাগে না তাই। রাজধানীর গাবতলীর চিত্র অনেকটা অবাক করার মতো। পুলিশের উপস্থিতিতেই যাত্রীদের ডেকে নেওয়া হচ্ছে প্রাইভেট মাইক্রোতে। কয়েকগুণ বেশি ভাড়ায় এসব বাহনে করে বাড়ি ফিরতে দেখা যায় অনেককেই। বগুড়া যাব, প্রায় 1 ঘন্টা যাবো এখানে ওয়েট করতেছি। মাইক্রোতে কেউ যাচ্ছে 1600 করে প্রতিজন, কেউ যাচ্ছে 1400, 1500, 1200 এরকম যাচ্ছে আর কি। একটু যাওয়া লাগে বাড়িতে, যা লকডাউনের মধ্যে। এত সবের মাঝেও গাবতলীতে চাঁদাবাজিতে সক্রিয় একটি সিন্ডিকেট। কন্ট্রাক্ট করে যাত্রী নিয়ে যেসব বাহন ঢাকার বাইরে যাচ্ছেন তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 2 থেকে 300 টাকা। আপনি কত নিচ্ছেন? ও না, পার্কিং চার্জ নিচ্ছে শুধু 100 টাকা করে। 100 টাকা করে, কিন্তু এখনো অ্যালাউ হয়নি। তাই আমি বলছি পার্কিং লাগবে না। চাচ্ছেন, আমি সবই দেখতেছিলাম। এই টাকাটা কারা নেয় আসলে পার্কিং? এটা সিটি কর্পোরেশনের পুরো আন্ডারে, এটা ডাক নেওয়া হয়েছে একটা। আমার হাতে দেখছি টাকা, আমি বলছি ওই না বলছি যে পার্কিং এর টাকা দিয়ে দেন। আমি জাস্ট এর ফলো করতেছি, এই লোক আছে ওর টাকা উঠাচ্ছে। টিভি ক্যামেরা দেখে মুহূর্তেই শটকে পড়ে চাঁদাবাজরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবিতে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা। চলতি লকডাউনে ব্যবসা বাণিজ্য সহ প্রায় সবকিছুই স্বাভাবিকের দিকে, আর এতে রাজধানীতে বেড়েছে কর্মব্যস্ততা। কিন্তু সবকিছু খোলা রেখেও গণপরিবহন বন্ধ রাখায় চলাচলে বিড়ম্বনা হচ্ছে হাজারো কর্মজীবী মানুষের। স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচলের দাবিতে গাবতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। আমরা লক্ষ লক্ষ পরিবহন শ্রমিক, আমাদের পেটে তো খিদা, ঘরে পোলা মাইয়া না খেয়ে রয়েছে, বাড়িওয়ালা ভাড়ার লেগে চাপ দিতেছে। গাড়ি যদি এরকম বন্ধ থাকে আমগো কি উপায়? মার্কেট খোলা, সব গাড়ি খোলা, গার্মেন্টস খোলা, ঠিক আছে, আমাদেরটাও খুইলা দেন। আমরা কি মানুষ না? হয় বাদ দেন, নাহলে আমাদেরকে মেরে ফেলুন। ঈদকে সামনে রেখে বাস চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। জীবিকার জন্য আমরা এই মুহূর্তে অন্যান্য দোকানপাট খোলা, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা, গার্মেন্টস খোলা এবং যাতায়াত রাস্তা ওপেন রয়েছে, মিল কারখানা খোলা। এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের এটা
অতি সত্বর আগামীকালকে থেকে আমরা এই গণপরিবহন চালু করতে চাই। কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে 5,000 কোটি টাকার প্রণোদনার দাবিও জানায় সংগঠনটি। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। এদিকে করোনার ঝুঁকি নিয়ে চলছে পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়লেও বন্দরে নেওয়া হয়নি তেমন সতর্কতামূলক ব্যবস্থা। স্বাস্থ্যবিধি না মেনেই প্রতিদিন কয়েকশো পণ্যবাহী যান চলাচল করছে এই বন্দর দিয়ে। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের রিপোর্ট। ভারতে মহামারী করোনা ভাইরাসের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়লেও দেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থলবন্দরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে নেওয়া হয়নি তেমন কোনো সতর্কতামূলক ব্যবস্থা। ভারত, নেপাল ও ভুটান থেকে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে ঢোকার পর গাড়িতে করা হয় না স্প্রে ও চালকদের স্বাস্থ্য পরীক্ষা। বেশিরভাগ চালকের মুখে থাকে না মাস্ক। এতে করোনার আতঙ্কে স্থানীয়রা। ইন্ডিয়া থেকে যে পণ্যগুলো আসছে এবং পণ্যের সাথে যে সকল ড্রাইভারগুলো আসছে, তো সে সকল ড্রাইভারগুলোর কোনো ধরনের স্বাস্থ্যবিধি এখানে মানা হয় না। এই ভারতের ড্রাইভার এবং হেল্পাররা কোনো সামাজিক দূরত্ব বজায় রাখে না। এখানে যেন পোর্টটা সুরক্ষা যেন থাকে কিভাবে, সেটা যেন সরকার আমাদের জন্য দৃষ্টি দেয়। নির্দেশনা মেনে চলার তাগিদ ও সচেতনতা বাড়াতে নিয়মিত মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের দেশের শ্রমিক এবং অন্যান্য যারা সিআরডিএফের লোক যারা আছে তাদের সাথে যাতে মিশতে না পারে, এই জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে 14 দিনের নিষেধাজ্ঞা জারির আগে ভারতসহ অন্য দেশ থেকে এই বন্দর দিয়ে দেশে ফেরার লোকজনের স্বাস্থ্য ও করোনা পরীক্ষা সহ কোয়ারেন্টিন নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। সকলের সহায়তায় আমরা স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি যথাযথভাবে যেন এখানে সবাই মেনে চলে সেটার জন্য সর্বাত্মক তদারকি করছি। পঞ্চগড়কে করোনামুক্ত রাখতে হলে বাংলাবান্ধা স্থলবন্দরে ভিনদেশি চালকদের স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি স্থানীয়দের। সুরাইয়া রহমান, বাংলাভিশন, নিউজ ডেস্ক। গুলশানে মুসাররাত জাহান মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি করেনি হাইকোর্ট। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আনভীরের জামিন আবেদন ফিরিয়ে দিয়েছেন। আবেদনটি আজকের শুনানির কার্যতালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। সকালে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হলে সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন সহ বেশ কয়েকজন আইনজীবী আগাম জামিন আবেদনের শুনানির বিষয়ে কথা বলেন। এ সময় আদালত জানান, আগাম জামিনের বিষয়টি ভুলবশত কার্যতালিকায় এসেছে। করোনা পরিস্থিতিতে লকডাউন চলা অবস্থায় হাইকোর্টের এই বেঞ্চ কোনো আগাম জামিন শুনবে না। আদালত কক্ষের দরজায়ও এমন নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। গতরাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনটি কার্যতালিকা 14 নম্বরে ছিল। গত সোমবার রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধারের পর দায়ের হওয়া মামলায় আসামি করা হয় আনভীরকে। এদিকে মুনিয়ার সাথে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের ঘনিষ্ঠতার প্রমাণ পেলেও এখনো ধোঁয়াশায় পুলিশ। তা কাটাতে হাতে লেখা 6টি ডায়েরি ও সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আরও কিছু প্রমাণ পাওয়ার পর যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হবে আনভীরকে। অন্যদিকে আত্মগোপনে থাকা আনভীর মামলা তুলে নিতে বাদীকে চাপ দিচ্ছেন অভিযোগ নিহত মুনিয়ার বোন নুসরাতের। গুলশানে অভিজাত ফ্ল্যাটে তরুণী মুনিয়ার হত্যা বা আত্মহত্যার নেপথ্য কিছু ঘটনা নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ। সুরতহাল রিপোর্টে পাওয়া তার গলাসহ বিভিন্ন অঙ্গে ক্ষত, দাগ ও রক্ত জমাট বাঁধার আলামত নিয়ে কাজ করতে হচ্ছে পুলিশকে। আসামি আনভীর আত্মগোপনে থেকে মামলা তুলে নেয়ার চাপসহ নানা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ নিহত মুনিয়ার পরিবারের। মুনিয়া হত্যাকাণ্ডের সাথে আনভীর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। যদি আইন সত্যি যদি সবার জন্য সমান হয় তাহলে আনভীর সাহেব একজন অপরাধী, সেও আইনের আওতায় আনা হবে আমরা বিশ্বাস করি। সিসি ফুটেজ পাওয়া গিয়েছে, মুনিয়ার 2 ফোনের ডিভাইসে অসংখ্য এভিডেন্স আছে। অনেক নাম্বার থেকে অনেক ধরনের হুমকি আসছে, আসলে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। মুনিয়ার হত্যাকারী যে আনভীর বসুন্ধরা গ্রুপের এমডি, তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা হত্যাকারী বিচার চাই। তবে জব্দ করা আলামতে কিছু ক্লু পেলেও মুনিয়ার মৃত্যুতে আনভীরের ভূমিকা এখনো পরিষ্কার নয় পুলিশের কাছে। 6টি ডায়েরিকেই আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং
এই 6টি ডায়েরিতে যে উল্লেখ্য যে ঘটনা প্রবাহ বা বিভিন্ন দিনের যে চিত্র এবং এই পরিপ্রেক্ষিতে তার ভেতরে যে মানসিক দ্বন্দ্বের যে উদ্ভব সেগুলো নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা করে দেখছি। এক্ষেত্রে অনেকগুলো তথ্যই আমাদের তদন্ত কার্যের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হবে। তদন্ত কার্য যথাযথ করার মাধ্যমে কিন্তু এই আসামি তাকে গ্রেফতার করা বা তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা সেটা কিন্তু তিনি নেবেন। এরই মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও কিছু বিষয় খতিয়ে দেখে সায়েম সোভান আনভিরকে গ্রেপ্তার করতে চায় পুলিশ। এজাহারেও কিন্তু অনেক নাম এসছে। প্রতিটি চরিত্র আমাদের কাছে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এবং প্রতিটি চরিত্রের যে এখানে কী ধরনের তাদের কর্মকাণ্ড ছিল বা এই ক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে তাদের কতটুকু প্রাসঙ্গিকতা সেটা কিন্তু আমরা অবশ্যই খুঁজে দেখব। আমাদের এটা মনে হয়েছে যে একটা প্রতিশ্রুতিশীল মেয়ে যার বয়স মাত্র 21 এইভাবে কিন্তু সে কোনো কারণ ছাড়া বা কোনো প্ররোচনা ছাড়া হঠাৎ করে কিন্তু সে আত্মহত্যা করতে পারে না। সম্পর্কের সামাজিক স্বীকৃতি, দাম্পত্যের প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও পারিবারিক সমস্যার কথা লিখে গেছে মুনিয়া। মামলা তদন্তে এই লেখাগুলো বেশ কাজে লাগছে আইনশৃঙ্খলা বাহিনীর। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আলেম ওলামাদের নয়, যারা আগুন সন্ত্রাসে জড়িত তাদেরকেই গ্রেফতার করা হয়েছে। এদিকে করোনাকালে জনগণের পাশে না থেকে বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম সড়ক জোন বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ঢাকা, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। এখানে কল্পকাহিনী তৈরির কোনো সুযোগ নেই। অভিযোগ করেন, সন্ত্রাসীদের বাঁচাতে বিএনপি মনগড়া কাহিনী তৈরি করছে। যারা জ্বালাও পোড়াও করে তাদের ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে। আলেম ওলামা দেখে নয় অথবা বিএনপিকে দেখে নয়। ভ্যাকসিন সংগ্রহের সরকারের সদিচ্ছা আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আপনারা যারা সমালোচনা করেন তারা শুধু প্রতিবেশী দেশ ভারতের দিকে চেয়ে দেখুন। এদিকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অভিযোগ করেন, করোনাকালে কোথাও বিএনপির দেখা নেই, দলটি শুধু ব্যস্ত সরকারের সমালোচনায়। অহেতুক সমালোচনা না করে আপনারা আসুন, জনগণের পাশে দাঁড়ান। আমাদের দুয়ার খোলা আছে আপনাদের জন্য। আসুন একযোগে আমরা জনগণের পাশে দাঁড়াই। এখন রাজনীতির সময় নয়। করোনা সংকটে বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এবারে ই ভ্যালি ইফতার বাজারের খবর। ইফতারি কিনতে উপচে পড়া ভিড় এখন আর দেখা যায় না চট্টগ্রামের ইফতার বাজারে। করোনা প্রতিরোধে লকডাউন আর স্বাস্থ্যবিধি মানায় কঠোর অবস্থায় নগরীতে এবছর ইফতারির পসরা সাজিয়ে বসেননি দোকানিরা। খোলা রয়েছে হাতে গোনা কয়েকটি রেস্টুরেন্ট, সেখানেও নেই তেমন ক্রেতা। আবার অনেকেই বাইরে না গিয়ে অনলাইনেই আনিয়ে নিচ্ছেন পছন্দসই খাবার। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতি বছর রমজানে রেস্টুরেন্টগুলোতে সকাল থেকে চলত ইফতারের প্রস্তুতি। রমজান মাস জুড়ে ক্রেতাদের পদচারণায় মুখর থাকত ইফতার বাজার। কিন্তু করোনার কারণে গত বছরের মতো এবারও সেভাবে ইফতারের পসরা সাজিয়ে বসছেন না দোকানিরা। কেউ কেউ বাহারি সব ইফতারির পসরা সাজিয়ে বসলেও ক্রেতার উপস্থিতি খুবই কম। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে কিছু কিছু রেস্টুরেন্ট অনলাইনে অর্ডারের মাধ্যমেও বিক্রি করছে ইফতার সামগ্রী। যেহেতু ফুড পান্ডা, হাংরি নাকি, তারপরে টেকওয়ে, এদের মাধ্যমে অনলাইনে আমরা ফুড বিক্রি করছি, সেখান থেকে একটা ভালো রেসপন্স পাচ্ছি। মানুষ এখানে প্রোগ্রাম করতে পারতেছে না, কোনো কিছু এখানে কোনো ইফতারের আয়োজনে করতে পারতেছে না। যা যতটুকু পারে নিয়ে যাচ্ছে, এতটুকুই আর কি। যে ধরনের ফেল হওয়ার কথা ছিল, ফেলটা লকডাউনের কারণে অনেকটাই কম আর কি, তার মোটামুটি চলছে আর কি। আসলে এই ব্যবসা দিয়ে কর্মচারীর বেতন ওটা তো হস্তবু, তারপরও পুরনো দোকান হিসেবে আরও চাইতে মানুষের সেবা করে ভালো লাগে। ইফতারিতে ঘরে নানা রকম খাবার তৈরি হলেও অনেকেই খাবারের ভিন্ন স্বাদ পেতে অনলাইনে কিনছেন রকমারি মুখরোচক ইফতার। তো আমরা আসছি বাসার জন্য কিছু ইফতারি কেনার জন্য, ইফতারি কেনাকাটা করতে এসেছি এবং এখানে এসে যে আয়োজন দেখতে পাচ্ছি, ওনারা খুব সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে ইফতার সামগ্রী বিক্রি করছেন। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।
করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-2021 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রায় 2 মাস পেছানো হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 21 মে থেকে 5 জুন পর্যন্ত 5টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা হবার কথা থাকলেও পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো হবে 31 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত। নতুন তারিখ অনুযায়ী 31 জুলাই চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এরপর 6 আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, 7 আগস্ট কলা অনুষদভুক্ত খ ইউনিট, 13 আগস্ট ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিট ও 14 আগস্ট অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা। চ ইউনিটের অঙ্কন পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের কারাগারে করোনা ভাইরাসের সংক্রমণের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি বন্দী থাকায় স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। এতে কারাগারগুলো করোনা সংক্রমণের প্রবল ঝুঁকিতে আছে। কারাগারের চিকিৎসা সেবা ব্যবস্থা নাজুক উল্লেখ করে তিনি বলেন, বন্দীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে স্বজনরা উদ্বিগ্ন। বন্দীদের মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও আছেন, জানিয়ে চাঞ্চল্যকর মামলায় দোষী বাদে রাজনৈতিক বন্দীদের মুক্তি ও জামিন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এজন্য আদালতের বেঞ্চ বাড়ানোরও আহ্বান তার। তৈরি পোশাক খাতের শ্রমিক কর্মচারীদের বকেয়া সহ বেতন ভাতা ও বোনাস 10 মের মধ্যে পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে মালিক শ্রমিক প্রতিনিধির সাথে সরকারের বৈঠক শেষে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় একসাথে শ্রমিকদের ছুটি দিলে বাড়িতে যাওয়ার ঢল নামতে পারে। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকবে। তাই পর্যায়ক্রমে কারখানা ছুটি দেওয়ার ব্যবস্থা করতে মালিকদের আহ্বান জানান তিনি। একই সাথে তিনি বলেন, পোশাক শ্রমিকদের করোনা ভ্যাকসিনের আওতায় আনতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। মে মাসের 10 তারিখের মধ্যে আপনারা বেতন ভাতা এবং বোনাস পরিশোধ করে দেবেন বলে আমি আশা করি। এই বাই রোটেশনে যদি আপনারা ছুটিটা দিতে পারেন, আমি বিকেএমই এবং বিজিএমই এর যারা নেতারা আছে তাদের আমি বলবো, যদি পারেন তাহলে অত্যন্ত ভালো। প্রস্তাবটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অক্সিজেন সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করেছে আবুল খায়ের গ্রুপ। সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে অক্সিজেন চাহিদার ঘাটতি পূরণে প্রয়োজনীয় তরল অক্সিজেন সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। গত বছর চালু হওয়া চট্টগ্রামের একেএস প্ল্যান্টটিতে প্রতিদিনই 260 টন অক্সিজেন উৎপাদন হচ্ছে। এরই মধ্যে 10,000-এরও বেশি ব্যক্তিগত ও হাসপাতালের সিলিন্ডার বিনামূল্যে রিফিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের প্লান্ট প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার HR অ্যান্ড এডমিন মোহাম্মদ ইমরুল কাদের ভুইয়া সহ অন্যরা। নতুন সিরিজের ক্যালভিনেটর ইনভার্টার ও নন ইনভার্টার এসি ও ঈদ উৎসব ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করল সনি র্যাঙ্কস। রাজধানীর বাংলা মোটরে সোনারগাঁও রোডের সোনার তৈরি টাওয়ারের নিজস্ব শোরুমের এই এসিগুলোতে থাকছে পিওর কপার কন্ডেন্সার, গোল্ডেন ফিন রেকর্ডিং, ইকো ও টার্বো কুলিং মোড। নতুন সিরিজ এসির বাজারজাতকরণের সাথে সাথে ক্রেতা সাধারণের জন্য সনি র্যাঙ্কসের অনলাইন স্টোরে ছিল 48 ঘন্টার অবিশ্বাস্য মূল্য ছাড়। টানা লকডাউনে রংপুরে কর্মহীন হয়ে পড়া অন্তত 200 গরিব ও দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে সেনাবাহিনী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের কর্মকর্তা ও 72 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মং। করোনাকালে হরিদেবপুর ইউনিয়ন সহ অন্য জায়গায় অসহায় মানুষদের পাশে সেনাবাহিনী থাকবে বলে জানানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে রিগেল ফার্নিচার ঈদ বাজারের খবর। একে তো লকডাউন, তার উপর বন্ধ গণপরিবহন। এই অবস্থায় মার্কেট খুললেও খুলছে না বিক্রেতাদের ভাগ্য। নিউ মার্কেটের শার্ট বিক্রেতারা জানিয়েছেন তারা প্রস্তুতি রাখছেন। লকডাউন শেষ হলে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের হাতে তুলে দিতে পারবেন নতুন নতুন ডিজাইনের শার্ট। গরমের কারণে এবারে সুতি কাপড়ের শার্টের উপর জোর দিয়েছেন ডিজাইনাররা।
নিউ মার্কেটের দ্বিতীয় তলার এই জামার দোকানগুলোর মূল ক্রেতা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। করোনার কারণে 1 বছরের বেশি সময় ধরে বন্ধ এসব শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ প্রতিরোধে লকডাউন থাকায় ক্রেতা সমাগম শূন্যতে নেমেছে সাশ্রয়ী মূল্যের নিউ মার্কেটের এ ধরনের শার্টের দোকানে। দোকানিরা জানিয়েছেন ঈদ নিয়ে তারা প্রস্তুত। নতুন নতুন স্টাইল ও ডিজাইনের শার্ট তারা সংগ্রহে রেখেছেন। এবারের ঈদের সময় প্রচণ্ড গরম থাকবে, যে কারণে সুতি কাপড়ের ডিজাইনের ওপর গুরুত্ব দিয়েছেন বিক্রেতারা। আমাদের কাছে সব ধরনের শার্ট ঈদের জন্য যে মালগুলো করা হয়েছে ওগুলি সবই মনে করেন এখন তো ঈদের মাল আমরা নামাইতেই পারি না এখন পর্যন্ত। যেই মানে শার্টগুলো আমরা যে স্টক করছি এগুলো যদি আল্লাহর রহমতে যদি এবার যদি কাস্টমার ওরকম পরিমাণে মার্কেটে যদি আসে তাহলে এবার মানে হয়তো ভালো কিছু একটা হবে আর কি। ব্যবসায়ীরা জানিয়েছেন আগের লকডাউনের লোকসান এখনও কাটিয়ে উঠতে পারেননি তারা। এবছর বিক্রি না বাড়লে তাদের একেবারে পথে বসতে হবে। গত বছর আমাদের মানে পর্যাপ্ত লস গেছে, আর এবছর যতটুকু আমরা একটা আশা ভরসা করছিলাম একই অবস্থা। বেচাকেনি হবে টুকটাক, যা আল্লাহ দিলে ভালোই হবে আশা করা যাচ্ছে আর কি। ঈদের বাজার টুকটাক হবেই। গণপরিবহন চালু হলে বেচা বিক্রি বাড়বে এমন আশায় বুক বেঁধে আছেন নিউ মার্কেটের এসব ব্যবসায়ীরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। দেশে করোনায় আরো 88 মৃত্যু, শনাক্তের হার কমতির দিকে, রাশিয়ার পর চীনের টিকার অনুমোদন। গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ সেবা চালু, স্বাস্থ্য খাতের পারফরমেন্স সবচেয়ে খারাপ বলছে সিপিডি, কেনাকাটায় দুর্নীতির অভিযোগ। বিশ্বে মহামারী রুখতে জাতিসংঘের প্রধানমন্ত্রীর 5 দফা, বাংলাদেশের প্রস্তাবে ব্যতিক্রমী রেজুলেশন। নামে মাত্র লকডাউন, বাস চালুর দাবিতে বিক্ষোভ, স্থলবন্দরগুলোতে অসতর্কতায় ভারতীয় ভ্যারিয়েন্ট, ছড়িয়ে পড়ার শঙ্কা। আগাম জামিন হলো না, বসুন্ধরার এমডি আনভীরের, মামলা তুলে নেয়ার চাপ, গ্রেফতারের জন্য কয়েকটি প্রমাণের অপেক্ষায় পুলিশ। এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision-এ, এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।